50টা কোশ্চেনের এক চ্যাপ্টার থেকে যদি মনে করেন যে 10 বা তার বেশি কোশ্চেন আসে, তার মানে কি আপনি কিন্তু পাশের অর্ধেক কিন্তু এক চ্যাপ্টার থেকে পেয়ে গেলেন। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কটা চ্যাপ্টার যদি একটু ক্লিয়ারলি পড়েন, এই সাবজেক্টে মোটামুটি পাস আপনার নিশ্চিত হয়ে গেছে মনে করেন। বাদ বাকি চ্যাপ্টারও পড়বেন, কিন্তু এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে মেজর কোশ্চেন এখান থেকে আসে। এখন শুরু করি, হ্যাঁ। স্যার চ্যাপ্টার গুলা কি কি বলছেন যদি একটু আবার বলতেন। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, এই 6টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য চ্যাপ্টার গুলো পড়বেন, বুঝছেন না, কিন্তু এই চ্যাপ্টার গুলো একটা বেশি ইম্পর্টেন্ট। আর মানে আগে তো আমি পুরা মানে সাবজেক্ট আমি একা নিতাম অনেক দিন, কিন্তু আমি সময় পাই না এখন, বুঝেন নাই, সময় পাই না। দেখা গেছে যে আমি সেজন্য মোটামুটি সবই জানি কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। তারপর তার বেলা অন্য চ্যাপ্টার গুলো আবার অবহেলা করেন না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের পরীক্ষার সময় ওই চ্যাপ্টার থেকে ওই সব চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসছে, তখন তো ধরা খেয়ে যাবেন। আর বললাম কি, এই সাবজেক্টের সাথে আপনি ট্যাক্সটাও লিঙ্ক করবেন, তারপরে ম্যানেজমেন্ট ইনফরমেশনটাও লিঙ্ক করবেন, অডিটের লিঙ্ক করবেন, তারপরে বিজনেস লরের লিঙ্ক করবেন, অ্যাকাউন্টস এর লিঙ্ক করবেন, দেখবেন যে সবকিছু পানির মতো সহজ মনে হইতেছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি লিঙ্ক না করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। মানে আমি বললাম কি, আপনি এই পড়তে গিয়ে আপনি নিজেরা চিন্তা ভাবনা করবেন এজ এ বিজনেসম্যান, তাহলে আমি এখানে কি করতাম। মানে আপনার যে জায়গায় বসলে যা হওয়া উচিত ওইটা আপনি করতেছেন কিনা, এইভাবে আপনি চিন্তা করতে হবে। আর সবকিছু একটু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করবেন, মানে অ্যাজ ইউজুয়াল কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। এখন শুরু করি, হোয়াট ইজ ম্যানেজিং এ বিজনেস। আপনার মনে করেন যে পকেটে প্রচুর টাকা আছে, আপনি একটা বিজনেস সেট আপ করবার চাইলেন, আর বিজনেস আপনি সাকসেস পাবেন। আপনার পকেটে মনে করেন যে আপনি হিউজ টাকা পয়সার মালিক, আপনি একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ করতে গেলেন। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্সই নাই, আপনার ব্যবসা কি সাকসেস হবে? হইতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি কি প্রপারলি ওটা ম্যানেজ করে পারবেন? যদি আপনি প্রপারলি ম্যানেজ না করতে পারেন, ম্যানেজ নট অনলি ফর বিজনেস প্রপারলি অপারেট করার তা না, আপনার বিজনেসটারে ম্যানেজ করতে হবে, বিজনেস প্রোডাকশন আপনার ম্যানেজ করতে হবে, ম্যান পাওয়ারও আপনার ম্যানেজ করতে হবে, আপনার কাস্টমারও ম্যানেজ করতে হবে। এই সব কিছুই আপনার দেখা যায় একজন ব্যক্তি সব হয়তো বা পারবে না। যার যার যে কাজে যোগ্যতা আছে, যার যার যে কাজে এক্সপিরিয়েন্স আছে, সেই কিন্তু ওই কাজগুলো প্রপারলি ম্যানেজ করতে পারবে। তার মানে কি, আপনার বিজনেসটারে ম্যানেজ করার জন্য আপনার হয়তোবা কারো না কারো সাহায্য নিতে পারেন, আর হয়তোবা আপনি নিজেও ম্যানেজ করতে পারেন। এটা আপনার বিজনেসের সাইজ অফ বিজনেসের উপর ডিপেন্ড করবে। তার মানে কি, আপনার বিজনেস শুধু টাকা দিয়ে আপনি একটা নতুন ব্যবসা করতে গেলেন, একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, মানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আপনি সেট আপ করতে গেলেন। আপনার পকেটে 200 কোটি টাকা আছে, জায়গা আছিল, সেখানে বিল্ডিং করলেন, বিদেশ থেকে মেশিনারিজ আনলেন, মেশিন গুলো আপনি সেট আপ করে দিলেন। আপনি কেউ নাকি বলে যে ওই মেশিন গুলো অ্যাকচুয়ালি, আব্বু একটু আস্তে কথা বলবো, ওই মেশিন গুলো কি আপনার জন্য প্রপারলি প্রোডাকশন সার্ভিস দিতেছে কিনা, সেই জিনিসও কিন্তু আপনি বুঝতেছেন না, কারণ আপনার তো ওই সম্পর্কে জ্ঞান নাই। এই সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এটা পারবেন। আর যদি মনে করেন সম্পূর্ণ ব্যবসা আপনি একা কন্ট্রোল করবেন, তাহলে কি হবে? না আপনি প্রোডাকশনে যেতে পারবেন, না আপনি মার্কেটিং এ যেতে পারবেন, না আপনার ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে, না আপনার ম্যান পাওয়ার কন্ট্রোল করবেন, কোনটা থেকে কোনটা করবেন? সেই জন্য দেখা যায় আপনার বিজনেসটারে মনিটরিং করার জন্য, বা আপনার যে চিন্তা, আপনি 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, সাপোজ মনে করেন যে আপনি 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, সেই 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, ওইখান থেকে তো আপনি ইয়ারলি 10 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা প্রফিট করবেন, এরকম একটা চিন্তা ভাবনা করে তো 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, তাই না? ওই 200 কোটি টাকা বা 300 কোটি টাকা যে আপনি ইনভেস্ট করছেন, ওইখান থেকে আপনি রেগুলারলি একটা ক্যাশ ইনফ্লো হবে, মানে ক্যাশ জেনারেট হবে, সেখান থেকে আপনার একটা প্রফিট হবে। সেই প্রফিটের উদ্দেশ্যে আপনার বিজনেসটা সেট আপ করছেন। সেই বিজনেসটা সেট আপ করার জন্য আপনি একাই কি ওটা ম্যানেজ করে পারবেন না, আপনার বাইরে থেকে আরো লোক না আনতে হবে? দিস ইজ ইয়োর ফ্যাক্টর।
এই বিজনেসটা ম্যানেজ করার জন্য আপনার ম্যান পাওয়ার অ্যাভেলেবেল আছে কিনা। যদি ম্যান পাওয়ার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন, বা আপনার যদি ওই সম্পর্কে মানে স্পেশাল নলেজ থাকে, স্পেসিফিক নলেজ থাকে, তাহলে আপনি ব্যবসাটা ম্যানেজ করে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। এগুলো আমরা টাইম টু টাইম আলোচনা করব, ভিতরে গেলে আমরা আলোচনা করব। প্রথমে আসে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। আপনারা সবাই জানেন ম্যানেজমেন্টটা কি। অন্যের, আপনার হইয়া কেউ কোনো কাজ করে দেবে, দিস ইজ হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। অন্যের লোক মানে আদার্স লোক আপনার কাজ করে দেবে, দিস ইজ ম্যানেজমেন্ট। বুঝাই পারছি? জি স্যার, জি স্যার। ম্যানেজমেন্টটা কি তাহলে? একটা প্রতিষ্ঠানের, মনে করেন আমি আমার প্রতিষ্ঠানে কাজ করি, আমার প্রতিষ্ঠান আমি কি সমস্ত রিপোর্টিং করতেছি, আমার আন্ডারে অনেকগুলো লোক আছে, ওরা কাজ করে দিতেছে, ওইটা আমি আমার আমার সুপারিয়র যারা আছে তাদেরকে আমি দেখা গেছে যে প্রোভাইড করতেছে, দিস ইজ ম্যানেজমেন্ট। আমি ওই কাজটা প্রপারলি দিতে 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 পারতেছি কিনা। যদি দিতে পারি তার মানে আমি ঠিকভাবে দিতে, আর যদি আমি না দিতে পারি তার মানে আমার ম্যানেজমেন্টটা বা আমার অপারেশনাল ম্যানেজমেন্টটা নট গুড ফর দা অর্গানাইজেশন। আমি যদি মনে করেন যে আজকে আমার একটা রিপোর্ট দিতে হবে, সেই রিপোর্টটা যদি আমি যথাসময়ে সাবমিট না করি, তাহলে কি আমি আমার কাজ ঠিক মতো করছি? ওই কাজটা কিন্তু আমার করার কথা না, আমার লোকজন করার কথা। আমার লোকজন ওইটা ঠিক মতো করে দিছে কিনা। যদি লোকজন আমার কাছে করে দেয়, আমি ওইটা সাবমিট করতে পারবো। তার মানে কি আমি অন্যের লোক, আমার কাজ যেটার জন্য আমি রেসপন্সিবল, ওই কাজ যদি ঠিক মতো না করে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এইটা যদি আমি ঠিক মতো না করে পারি, আমার জবাবদিহি করতে হবে। এই কাজটা যদি আমি মানুষের দ্বারা করায় নিয়ে আমি যদি মানে রিপোর্টটা সাবমিট করি, তার মানে আমি 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 ঠিক মতো কাজ করলাম। দিস ইজ হলো ম্যানেজমেন্ট। ক্লিয়ার? ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। অন্য লোক দ্বারা আপনার কাজটা কমপ্লিট করার নামই হলো ম্যানেজমেন্ট। হোয়াই ডাজ দ্য অর্গানাইজেশন নিড ফর ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের দরকার হয় কেন? আপনি একটা প্রতিষ্ঠান সেট আপ করছেন, সাদমান, জুবাইর, একটু বুঝেন। আপনি একটা প্রতিষ্ঠান সেট আপ করছেন, আপনি প্রতিষ্ঠানটা সেট আপ না, একটা প্রতিষ্ঠান আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনি ইস্টাবলিশ করতেছেন। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি হবে? অবশ্যই আপনি একটা উদ্দেশ্য নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা আপনি দাঁড় করাইতেছেন। জি স্যার। আপনি নিজের পকেটে 200 কোটি টাকা বা 500 কোটি টাকা বা 1 কোটি টাকা, যে টাকায় আপনি খরচ করেন না কেন আপনার ব্যবসা করার জন্য, সেই ব্যবসা থেকে আপনি আপনার পরিবার চালাইবেন, কিংবা ওইখান থেকে মানে কোনো না কোনো কিছু উদ্দেশ্য নিয়ে তো ব্যবসাটা করতেছেন। সেই জি স্যার। অবজেক্টিভটা কি, একটা ব্যবসার মেন উদ্দেশ্যটা কি? আপনি মনে করেন 200 কোটি টাকা দিয়ে একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেট আপ করছেন, সেই 200 কোটি টাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইয়ারলি মনে করেন যে 500 কোটি টাকা এক্সপোর্ট করবে বা মার্কেটে সেলস করবে। সেখান থেকে দেখা যাচ্ছে যে 20 কোটি টাকা বা 30 কোটি টাকা বা 50 কোটি টাকা ইয়ারলি প্রফিট হবে। এরকম একটা উদ্দেশ্য নিয়ে তো আপনি ব্যবসাটা করছেন। জি স্যার। এরপরে কি আপনি শুধু ইয়েস প্রফিট স্যার। করবেন এটাই আপনার উদ্দেশ্য? অ্যাজ এ বিজনেসম্যান ইট ইজ ইওর ডিউটি, আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে আপনার ওই প্রফিটের একটা অংশ আপনি কর্পোরেটের যে আপনার কোম্পানির দ্বারা সোশ্যালের কিছু রেসপন্সিবিলিটি আছে, ওগুলো আপনি পরিপালন করবেন। মনে করেন যে দেখবেন যে বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দেখবেন যে শিক্ষাবৃত্তি দিতেছে, বা দেখবেন যে রাস্তাঘাটে যে ফ্লাড লাইট জ্বালায় রাখছে। ওই সমস্ত প্রতিষ্ঠান দিতেছে কি এর জন্য? একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমি শুধু ব্যবসায় করুন, ব্যবসার পাশাপাশি আমি সামাজিক কিছু ডেভেলপমেন্ট কাজেও আমি অংশগ্রহণ করি। এরকম তো কিছু উদ্দেশ্য নিয়ে তো আপনি ব্যবসাটা করতেছেন। আপনি যে পণ্যের ব্যবসা করতেছেন, সেই পণ্য দ্বারা কাস্টমাররা স্যাটিসফাই কিনা। মনে করেন যে আপনি সাবানের ব্যবসা করেন, আপনি যে ইন্ডাস্ট্রিটা করতেছেন সেই ইন্ডাস্ট্রি মনে করেন যে সাবান উৎপাদন করে, আপনার সাবান দ্বারা কাস্টমাররা স্যাটিসফাই কিনা। এজ এ বিজনেসম্যান তো আপনি এইভাবে চিন্তা করবেন না, আপনি এরকম চিন্তা করবেন আপনি সাবান প্রথমে একটা উৎপাদন করছে, সেই উৎপাদনে দেখা যাচ্ছে 10 কোটি টাকা লাভ হয়েছে, আপনি আপনার ব্যবসা বন্ধ। এজ এ বিজনেসম্যান এরকম চিন্তা ভাবনা করে না, এরকম চিন্তা ভাবনা করে যে আমি যে পণ্যটা ব্যবসা করতে আমি থাকবো কি থাকবো না, এটা দিস নট এ ফ্যাক্টর, বাট আমার কোম্পানি হলো লং টাইম মার্কেটে স্টে করবে। এরকমই তো এজ এ বিজনেসম্যান চিন্তা ভাবনা করার কথা। আর ইয়েস নর্মালি স্যার। 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর ব্যবসা করুন, তারপরে ব্যবসা কোথায় চলে যাবো, এরকম করে কারা? ফটকা ব্যবসায়ীরা। রাইট স্যার। তার মানে এজ এ বিজনেসম্যান আপনার লক্ষ্য থাকে আপনি দেখা গেছে যে অ্যাটলিস্ট আপনি
কোম্পানি মানুষের মধ্যে এরকম একটা ভ্যালু ক্রিয়েট করতেছে যে যে না, এই সাদমানের কোম্পানি, এবিসি কোম্পানি যে সাবানটা উৎপাদন করে, দিস ইজ মানে একটা হাই কোয়ালিটির সাবান উৎপাদন করতেছে। কাস্টমাররা স্যাটিসফাই, আপনার যে প্রাইসে, যে ইকোনমিজ অফ স্কেলে ওই প্রাইসটা সেট আপ করা হয়েছে, ওই প্রাইসে কাস্টমাররা স্যাটিসফাই যে ভালো কোয়ালিটির একটা সাবান দিতেছে। এরপরে কি কি হইতে পারে? প্রোডাক্টিভিটি। আপনি শুধু সাবানেরই ব্যবসা করবেন, লাক্স মানে কি, ইউনিলিভার, ইউনিলিভার দেখা গেছে যে হুইল, হুইল কার, হুইল সাবানটা কার? ইউনিলিভারের ইউনিলিভার না? স্যার। জি স্যার। Unilever. ওরা তো ইউনিলিভারের স্যার। হুইল সাবান দিয়ে তো কাপড় কাচা যায়, কাপড় কাচা তো হুইল সাবান দিয়েও করা যায়। এরপরে আবার হুইল পাউডার বানাইছে, হুইল কি লিকুইড আবার কি যেন বানাইছে, অনেক কিছু বানাইছে না। হুইলেরই দেখেন 4-5টা, মানে এই ইউনিলিভারের কাপড় কাচার জন্য 4-5টা প্রোডাক্ট ওরা বানায় রাখছে। কি এর জন্য করছে? প্রোডাক্টিভ, দিস ইজ প্রোডাক্টিভিটি। আপনার কিছু কাস্টমার আছে সাবান ইউজ করবে, কিছু কাস্টমার আছে ওই লিকুইডটা ইউজ করবে। যারা দেখা গেছে বর্তমানে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুইতেছে, কিছু ফ্যামিলি আছে, তারা দেখা গেছে যে ওই ইয়ের চাইতে, ডিটারজেন্ট পাউডারের চাইতে তারা ইয়েটা, যে লিকুইড যে একটা থাকে, ওইটা ইউজ করতে বেশি পছন্দ করে। আবার কিছু দামও ভেরি করে, তাই না সাদমান? Yes, sir. দিস ইজ হলো প্রোডাক্টিভিটি। আপনি আপনার কাস্টমারের মনোযোগ আকর্ষণ বৃদ্ধি করার জন্য আপনি আপনার প্রোডাক্টের টাইম টু টাইম দেখা যাচ্ছে ভেরিয়েন্স ক্রিয়েট করবেন, মানে একটা থেকে আরেকটা পণ্য আপনি বাড়াইবেন। একই জিনিস, মানে কাজ কিন্তু একটাই। কাজ কি করতেছে? আপনার কাপড় কাচতেছে, আপনার শার্টটারে বা প্যান্টারে পরিষ্কার করতেছে। এই শার্ট প্যান্টারে পরিষ্কার করতেছে কি দিয়া? ওই হুইল সাবান, মানে হুইলের প্রোডাক্ট দিয়া। Yes, sir. এই সমস্ত উদ্দেশ্য নিয়েই তো এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন। এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশনটা কি? আপনি বিজনেসটা করতেছেন, আপনি শুধুমাত্র ব্যবসায় করবেন, আপনার যারা কাজ করতেছে, আপনার একেবারে মানে মেইন স্টেক হোল্ডার যারা, প্রথম স্টেক হোল্ডারই তো এমপ্লয়ি, তাই না? এমপ্লয়ীদের দিয়ে আপনি শুধু কাজই করাবেন, তাদের কোনো আপনি মানে মানে পারফরমেন্স বেনিফিট প্রদান করবেন না। এই সমস্ত উদ্দেশ্য নিয়েই তো আপনি একটা ব্যবসা সেট আপ করছেন। আপনি যদি এই সমস্ত উদ্দেশ্য ব্যবসা শুরু করার আগে না সেট আপ করেন, আপনার ব্যবসার জীবনেও কোনোদিন দেখা যাচ্ছে যে ভালো আলোর মুখ দেখবে না, যত টাকা নিয়ে আপনি নামেন না কেন। দিজ আর দ্য অবজেক্টিভস অফ এনি বিজনেস। আপনাদের চ্যাপ্টার 1-এ গেলে এগুলো পাইবেন। এই যে যে উদ্দেশ্য নিয়ে ব্যবসাগুলো আপনি সেট আপ করছেন, সেই উদ্দেশ্য অ্যাচিভ করা, মানে ওই লুক ফরওয়ার্ড করার জন্য, মানে দেখাশোনা করার জন্য তো একটা ম্যানেজারের দরকার হয়। বিভিন্ন কাজ, আমি কিছুক্ষণ আগে বলছি, কেউ প্রোডাকশন দেখবে, কেউ মার্কেটিং দেখবে, কেউ দেখা গেছে যে ফাইন্যান্স দেখবে, কেউ হিউম্যান রিসোর্স দেখবে, কেউ আইটি দেখবে। এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এই সমস্ত বিভিন্ন কাজ তদারকি করার জন্য বিভিন্ন লোকের আপনার দরকার হবে, কারণ আপনি একজন ব্যক্তি এগুলো সবকিছু আপনি মনিটরিং করতে পারবেন না, কোনোভাবেই আপনি এগুলো মনিটরিং করতে পারবেন না। আপনি ফাইন্যান্স দেখতে যাবেন, আপনার প্রোডাকশনে পড়ে যাবে, আপনার প্রোডাকশন দেখতে যাবেন, আপনার দেখা যাচ্ছে মার্কেটিং এ আপনি কোনো কাস্টমার খুঁজে পাইতেছেন না। আপনি পণ্য উৎপাদন করতেছেন কি? পণ্য উৎপাদন করে কি আপনি আপনার মানে নিজের গোডাউনে ফেলাই রাখবেন? ওই পণ্যটা তো কাস্টমারে দিতে হবে, কাস্টমারে তো জানাইতে হবে যে আপনার এই পণ্যটা আছে। আপনার এই পণ্যটা আছে, কাস্টমারে জানাবেন কিভাবে? মার্কেটিং এর মাধ্যমে জানাইতে হবে। কাস্টমারে বলেন যে আপনি মার্কেটে আসছেন, নতুন আসছেন, বাট আপনার প্রোডাক্টটা ভালো, এইগুলো কে বলবে? মার্কেটিং এ যারা আছে, বিজনেসের সাথে যারা জড়িত আছে, তারা এই জিনিসগুলো ইনফর্ম করবে কারে? আপনার টার্গেটেড কনজিউমারে, তাই না? Yes, sir. Yes, sir. এই জিনিসগুলো আপনার দেখা যায় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আপনার বিজনেসটা সেট আপ করছে। এই উদ্দেশ্যগুলো লুক ফরওয়ার্ড করার জন্য বা মনিটরিং করার জন্য বা ফলো আপ করার জন্য, ক্লোজলি মনিটরিং করার জন্য আপনার বিভিন্ন শ্রেণীর লোক লাগবে ম্যানেজ করার জন্য। এরাই হলো ম্যানেজিং বিজনেস। এই জন্যই বলছে অবজেক্টিভস হ্যাভ টু বি সেট ফর দ্য অর্গানাইজেশন টু মনিটর দ্য প্রোগ্রেস এন্ড রেজাল্ট টু এনশিওর দ্যাট দ্য অবজেক্টিভস আর মেট। আমি কিছুক্ষণ আগে যে একটা এক্সাম্পল দিলাম, আপনি 200 কোটি টাকা দিয়ে, 200 কোটি না, মনে করেন যে 500 কোটি টাকা দিয়ে আপনি একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেট আপ করছেন। এই 500 কোটি টাকার ভিতরে মনে করেন যে আপনি নিজের আসলে 100 কোটি টাকা, 400 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন। এই ব্যাংকের ইন্টারেস্টের টাকা তো মানে ব্যাংকে আপনার টাইম টু টাইম তো টাকাটা পরিশোধ করতে হবে, এবং আপনিও নিজের পকেট থেকে কিন্তু 100 কোটি টাকা গেছে। তো এই 500 কোটি টাকা ইনভেস্ট করে আপনি কি করবেন? আপনার বিজনেসটা অপারেট করতে হবে। তার মানে কি, আপনার শার্ট প্যান্ট বানাইতে হবে, সেটা আপনার আইদার লোকাল মার্কেটে বিক্রি করবেন, নাহলে আপনি ফরেন মার্কেটে এক্সপোর্ট করবেন। এই উদ্দেশ্যে তো আপনি বিজনেসটা সেট আপ করছেন। And এই 500 কোটি টাকা ইনভেস্ট করছেন, তাহলে আপনার কত টাকা টার্ন ওভার মানে সেলস হইতে হবে ইয়ারলি? ধরেন 1000 কোটি টাকা আপনার
সেলস করতে হবে। যে যে 1,000 কোটি টাকা যে আপনি টার্গেট নিয়ে করছেন, যে 1,000 কোটি টাকা যদি আপনি সেলস করেন, তাহলে আপনার ইয়ারলি হয়তোবা 50 কোটি টাকা বা 100 কোটি টাকা আপনার নেট প্রফিট হবে। আপনি যে টার্গেটটা নিয়ে বিজনেসটা সেট আপ করছিলেন, যে অবজেক্টিভসটা নিয়ে বিজনেসটা সেট আপ করবেন, সেই অবজেক্টিভস অনুযায়ী আপনার বিজনেসটা ঠিক মতো চলতেছে কিনা এইটা দেখার জন্য আপনার লোক লাগবে না? জি স্যার। কারণ আপনি তো ধরে রাখছিলেন যে যখন নাকি বিজনেসটা সেট আপ করছেন, একটা ফিজিবিলিটি রিপোর্ট, একটা প্রজেক্ট প্রোফাইল আপনি সেট করছেন, যে আপনি 500 কোটি টাকা ইনিশিয়াল ইনভেস্ট করছেন। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে দেখা যায় আপনার তো এখন ব্যবসা করতে হবে। ব্যবসা করবার গেলে কি আপনার র মেটেরিয়াল ক্রয় করতে হবে। র মেটেরিয়াল ক্রয় করে শার্ট প্যান্ট বানাইবেন। এই শার্ট প্যান্ট আইদার আপনি লোকাল মার্কেটে বিক্রি করবেন, নাহলে আপনি ফরেন মার্কেটে এক্সপোর্ট করবেন। সেই এক্সপোর্টের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণটা কতটুকু হইতে পারে? মিনিমাম 1,000 কোটি টাকা হবে। সেই 1,000 কোটি টাকা আপনি টার্গেট নিয়ে ব্যবসাটা আপনি দাঁড় করাইছেন, বাট আপনি অ্যাকচুয়ালি কতটুকু আপনার উৎপাদন হইতে মানে বিক্রি করতেছেন, এই জিনিসটা দেখা গেছে লুক আফটার করার জন্য তো একজন লোকের দরকার আছে, তাই না? জি স্যার। জি স্যার। ওই কথাটাই বলছে, এটা টু মনিটর দ্য প্রোগ্রেস এন্ড রেজাল্ট টু এনশিওর দ্যাট দ্য অবজেক্টিভস আর মেট, টু মনিটর অর কমিউনিকেট অর সাস্টেন কর্পোরেট ভ্যালুস, ইথিক্স এন্ড প্রিন্সিপাল। আমি যে কথাটা বললাম, স্কয়ার, আমরা ওষুধ কিনতে গেলে কি করি বলেন দেখি? নর্মাল আপনি একটা কোম্পানি ফার্মাসিউটিক্যালসে বেস করি। গেছেন, ফার্মাসিউটিক্যালসে গেছেন, আপনি যাই সেটা দেখছেন যে মানে অগামগা একটা কোম্পানির ওষুধ লিখছে ডাক্তার। আপনি ওই ওষুধ খাইলেও কিন্তু মনে করেন যে ওই ওষুধ আপনার জন্য অনেক ভালো হইতেছে, তারপরেও কিন্তু আপনি মনের দিক থেকে কিন্তু আপনি স্যাটিসফাই না, এটা কি ওষুধ দিচ্ছে। বাট আপনি যখন নাকি দেখতেছেন যে এই কোম্পানি, এই ওষুধের কোম্পানিটা কি স্কয়ার, আপনার মনের মধ্যে কিন্তু একটা তৃপ্তি থাকবে। কিংবা আপনারা ওষুধের দোকানে মানে একটা দুইটা ওষুধ কিনেন না, অনেক সময় এই পেটে ব্যথার জন্য একটা ওষুধ দাও বা জ্বরের জন্য একটা ওষুধ দাও, আপনারা কি করেন? আইদার নাপা কিনেন কিংবা এইস কিনেন, তাই না? আপনারা অন্য কোন ওষুধ কিন্তু আপনি কিনতে যান না। কারণটা কি? স্কোয়ারের বা বেক্সিমকোর একটা মার্কেট ভ্যালু আছে। আপনি জানতেছেন যে এই স্কোয়ারের পণ্য মানে এটা খুব ভালো ওষুধ, তাই তো? জি জি স্যার। স্যার। স্যার এই জিনিসটা কমিউনিকেট করার জন্য বা মনিটরিং করার জন্য একটা ম্যানেজার দরকার হয়, টু লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ ওনার অ্যান্ড দ্য স্টেক হোল্ডার অফ দ্য, এই যেখানে আসেন পয়েন্ট 3-তে আসেন, টু লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ ওনার অ্যান্ড দ্য স্টেক হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন। আপনার, আপনি তো বিজনেসের মালিক, আপনি একা তো সবকিছু দেখতে পারবেন না, তার মানে আপনার হইয়া কেউ না কেউ এই ব্যবসাগুলো দেখতেছে। দিস ইজ ওনার, এটা ঠিক আছে। স্টেক হোল্ডারটা কে দেখবে? হু আর দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য অর্গানাইজেশন? স্টেক হোল্ডার সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার, একটু আছে স্যার। মনে করেন যে এবিসি একটা কোম্পানি, এবিসি একটা কোম্পানি, সেই এবিসি কোম্পানির ব্যবসা করে কি, মনে করেন যে সাবানের ব্যবসায় করে। এই এবিসি কোম্পানির স্টেক হোল্ডার কারা? মানে প্রিলিমিনারি স্টেক হোল্ডার কেরা? ইনভেস্টরস। এট ফার্স্ট হলো পটেনশিয়াল ইনভেস্টর, যারা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ফুললি মানে সে ওখানে টাকা ইনভেস্ট করে রাখছে, সেই টাকাটা সে ঠিক মতো পাবে কিনা, কিভাবে পাবে, ফেরতটা পাবে, আপনি ডিভিডেন্ড ঠিক মতো ডিক্লেয়ার করতেছেন কিনা। আমি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন কি এর জন্য? আপনার কোম্পানির মনে করেন যে প্রফিট এন্ড লস ইপিএস নেগেটিভ, আমি এই মনির কি আপনার কোম্পানিতে ইনভেস্ট করব? সাপোজ মনে করেন এটা বাদ দেন, ব্যাংকের দিকে আসেন। বর্তমানে তো আলোচিত বিষয় এটা, তাই না? আমি কিন্তু ব্যাংকার, যে বর্তমান ইয়েতে আলোচিত বিষয় হলো ব্যাংক, 5টা ব্যাংকের যে ইয়েটা, আপনি কি এই মুহূর্তে যে 5টা ব্যাংকের যে ডিপোজিট নিয়ে ক্রাইসিস, ওই 5টা ব্যাংকে আপনি কি টাকা রাখতে চাইবেন? না না স্যার স্যার। না স্যার। কেন রাখতে যাবেন না? কারণ স্যার ওই ব্যাংকে ওরা অলরেডি যতক্ষণ না ক্রাইসিসে আছে পর্যন্ত স্যার। আপনি ওই ব্যাংকগুলোতে টাকা না রাখবেন, আপনি বলতে বাংলাদেশে 18 কোটি মানুষকে বোঝাইতেছে আমি, কিন্তু আপনি যখন নাকি ওই ব্যাংকে টাকা না রাখবেন, ওই ব্যাংকে ভালো হইতে পারবো? অসম্ভব, ফুললি কোয়াইট ইম্পসিবল, এটা কোয়াইট ইম্পসিবল। কারণ হয়েছে কি, ব্যাংকের মালিক কারা? একটা ব্যাংকের ব্যবসা শুরু করতে, একটা ব্যাংকের ব্যবসা শুরু করতে 400 কোটি টাকা লাগে। 400 কোটি টাকার একটা ব্যাংকের দেখা যায় ব্যালেন্স শিটের সাইজ থাকে 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা। বাদ বাকি টাকাগুলো কই থেকে আসছে? বাদ বাকি বিভিন্ন টাকাগুলো কই ইনভেস্টর, থেকে আসছে? ডিপোজিট হোল্ডারের কাছ ইনভেস্টর থেকে স্যার, আসছে। ডিপোজিট হোল্ডার। ডিপোজিট হোল্ডার আর দ্য মেইন ইনভেস্টর অফ এনি শিডিউল ব্যাংক, তাই না? আমার ব্যাংক, আমি আলাদা ব্যাংকের কোম্পানি সেক্রেটারি,
আল রাফা ব্যাংকের আমার মালিক পক্ষের দেখা যাচ্ছে 400 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাদের ক্যাপিটাল এখন হলো 4000 সামথিং, 4000 সামথিং তাদের হলো ক্যাপিটাল। বাট আমার ব্যালেন্স শিটের সাইজ কত জানেন না? 62,000 কোটি টাকা। তাহলে এই 4000 থেকে 62,000 বাদ দিলে কত থাকে? 58,000 কোটি টাকা। এই 58,000 কোটি টাকা কার? ডিপিএস হোল্ডারদের, ডিপোজিট 100% হোল্ডারদের। ডিপোজিট হোল্ডাররা। তার মানে ব্যাংকের মেইন ওনার কারা? ওই ইনভেস্টররা যারা ব্যাংকে টাকাটা জমা রাখছে, ডিপোজিট রাখছে। মালিক পক্ষের কয় টাকা আছে বললাম তো, ক্যাপিটাল মাত্র 4000 সামথিং টাকা। তার মানে কি পটেনশিয়াল ইনভেস্টররা হলো আপনার মেইন স্টেক হোল্ডার। এরপরে কি আসলো? এমপ্লয়ি। আমি কিছুক্ষণ আগে বললাম এমপ্লয়ি। আমার ব্যাংকে মনে করেন যে আমরা প্রায় 6000 এমপ্লয়ি আছি। আমরা 6000 এমপ্লয়ি যদি ঠিক মতো কাজ না করি, আমার ব্যাংক চলতে পারবে? না স্যার। না স্যার। আবার আমি এজ এ জি না এমপ্লয়ি কি স্যার। চিন্তা করুন, আল রাফা ব্যাংকে আমি চাকরি করার সময় আমারে যদি মনে করেন যে এখন যদি আমারে ব্যাংকে মনে করেন যে 5 ব্যাংকে মনে করেন যে আমি এখন যা আছি তার সাথে মনে করেন যে 1 লাখ টাকা বেশি বেতন যদি ওখানে চাকরি করতে নিয়ে যেতেছে, আমি যাবো ওখানে? না। জীবনও যাও, কারণ আমি তো জানতেছি ওই ব্যাংক আমার বেতন দিতে পারবো না। ওই ব্যাংক আমার বেতন দেখা গেছে 1 মাস দিব, পরের মাসে দিবার পারবো না, তারপরের মাসে দিতে পারবো না। অ্যাজ অ্যান এমপ্লয়ি আমার তো 100% এই জিনিসটা দেখতে হবে যে ওই ব্যাংকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, আমার বছর শেষে আমার কি প্রমোশন দিতে পারবে কিনা, আমার ইনক্রিমেন্ট দিতে পারবে কিনা, এই জিনিসগুলো তো আপনি অ্যানালাইসিস করবেন। তার মানে কি এমপ্লয়ি ইজ অলসো দা স্টেক হোল্ডার অফ এনি অর্গানাইজেশন, তাই না? ওই কোম্পানির ভালো মন্দর সাথে এমপ্লয়ির স্বার্থ অনেক জড়িত না। আপনি মনে করেন যে একটা এবিসি একটা কোম্পানি খুললেন, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ করলেন, আপনার প্রতিষ্ঠানে তো 10,000 শ্রমিক আপনি নিয়োগ দিয়েছেন। আপনি মনে করেন যে র মেটেরিয়াল কিনে আনছেন, র মেটেরিয়াল কিনে এনে শার্ট প্যান্টও বানাইছেন। ওই শার্ট প্যান্ট গুলো আপনি এক্সপোর্ট করে পারলেন না। যদি এক্সপোর্ট না করে পারেন, আপনি কি ওই শার্ট প্যান্ট আপনার মানে আপনার কর্মীদের আপনি বেতন দিয়ে পারবেন? না স্যার। কারণ না ওই স্যার। শার্ট প্যান্ট বিক্রি করেই তো আপনার কর্মীদের আপনি মানে আপনার নিজের পকেটে একটা লাভ হবে। মানে আগে কর্মীদের বেতন দিতে হবে, আপনি যার কাছ থেকে পণ্য মানে বাকিতে কিনছিলেন সাপ্লায়ার, তার টাকাটা দিবেন, কর্মীদের বেতন দিবেন, বাদ বাকি যে কয় টাকা আছে ওই কয় টাকা আপনার লাভ, তাই না? জি স্যার। এখন আপনি যদি মনে করেন যে ওই আপনার শার্ট প্যান্ট গুলো আপনার আইদার লোকাল মার্কেট আর আপনার দেখা গেছে যে মানে ফরেন মার্কেট কোনখানে আপনি বিক্রি করতে পারেন নাই, আপনার কোম্পানি কি আপনার এমপ্লয়িরা বেতন পাইবো? তাহলে এমপ্লয়ি তো তাহলে ডাইরেক্টলি এফেক্টেড হইতেছে না? একটা গার্মেন্টস এর কর্মী দেখা যায় 10,000 12,000 15,000 20,000 টাকা যাই বেতন পাক না কেন, ওই বেতনের উপর তো তার সংসারটা চলতেছে। তার মানে কি স্টেক হোল্ডার হলো কোনো না কোনো ভাবে ওই কোম্পানির সাথে তার একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট জড়িত আছে। দে আর দা হলো স্টেক হোল্ডার অফ এনি কোম্পানি। সাপ্লায়ার, সাপ্লায়ার কি আপনার কোম্পানি স্টেক হোল্ডার না? আপনি যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি করছেন, আপনি যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজটা করছেন, সেই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি কি করেন? শার্ট প্যান্ট বানান। এই শার্ট প্যান্ট গুলো আপনি কি দিয়ে বানান? ফেব্রিক্স দিয়ে বানান। সেই ফেব্রিক্স আপনি আনসেন কই থেকে? কোন এক সাপ্লায়ারের কাছে আপনি আনছেন। সেই সাপ্লায়ার আপনারা দেখা গেছে যে বাকিতে মালটা বিক্রি করছে। আপনি যতক্ষণ না পর্যন্ত ওই ফেব্রিক্স থেকে শার্ট প্যান্ট বানাইয়া বিক্রি করবেন, বিক্রি করে টাকাটা কালেকশন করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা কালেকশন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাপ্লায়ারের টাকাটা দিতে পারবেন? না স্যার। না স্যার। তার মানে কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করা ওই সাপ্লায়ারের দায়িত্ব না? জি স্যার। জি স্যার। এখন মনে করেন যে ওই 5 ব্যাংকে যে ডিপোজিট হোল্ডাররা দেখা যাচ্ছে যে টাকার জন্য ঘুরতেছে না, জি স্যার। দেখবেন কিন্তু এটা কিন্তু যে অনেকেই কিন্তু এটা ফেসবুকে পেপার টেপারে দেখবেন যে এরকম যে আমানতকারীরা দেখা যাচ্ছে যে টাকার জন্য নিজের পকেটের টাকা সে ব্যাংক থেকে উঠাই পারতেছে না। এইরকম ইয়েতে দেখা যাচ্ছে যে ওই ব্যাংক আমি কে দেখে আর ওইটি তো উঠাই পারতেছে না, আমি তাহলে ওই ব্যাংকের টাকা রাখুন কেন? এই চিন্তা করি না আমরা? তার মানে কি ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি দেখতেছি কি এর কারণে দেখতেছি? ওইটার সাথে আমার একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে। কাস্টমার, আপনি যে শার্ট প্যান্টটা বানাইতেছেন ওই কাস্টমার আপনার পণ্যটা কিনলো না। কোনো কাস্টমার যদি আপনার পণ্য না কিনে আপনি কিছু করে পারবেন? যত টাকা ওখানে খাটাইছেন, 500 কোটি টাকা দিয়ে আপনি ইন্ডাস্ট্রিটা করছেন, আবার 50 কোটি টাকা দিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আপনি শার্ট প্যান্ট গুলো বানাইছেন। তার মানে কি
আপনার ব্যবসা কিন্তু আপনি কিন্তু একবারে লাটে উঠে গেছেন যদি ঠিক মতো না বিক্রি করে পারেন। তার মানে কি কাস্টমার যদি আপনার পণ্য পছন্দ না করে বা আপনার পণ্য না ক্রয় করে, আপনি কিন্তু বিজনেস ডাইরেক্টলি এফেক্ট হইতেছে। এরপর কি Yes. গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি, দে আর দ্য স্টেক হোল্ডার অফ এনি কোম্পানি। আমি টাইম টু টাইম আপনাদের দেখা গেছে এরকম কিছু জিনিস আমি আপনাদের পড়াবো, বুঝেন নাই, যেগুলো দেখা গেছে হয়তো বা আপনাদের বুঝতে একটু সহজ সহজ হবে। স্টেক হোল্ডার সম্পর্কে যে যে বলছিলেন, জুবাইর মনে হয় বলছিলেন না, যে থোড়া থোড়া নলেজ আছে। না স্যার, আরেকজন স্যার। স্যার আমি বলেছিলাম স্যার। মানে আপনি যেটা মানে জানেন ওইটাই তো আমি আলোচনা করছি নাকি? জি স্যার। স্যার এগুলো মনে থাকবে না, এগুলো কিন্তু এই পুরাটা এই সাবজেক্টে 14টা চ্যাপ্টার আছে না, 14টা চ্যাপ্টারে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে। জি স্যার। এইগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো আপনার কোশ্চেন আসবে, বুঝছেন? এইরকম একটা কোশ্চেন আসতে বললে পারে যে মিস্টার জুবায়ের XYZ কোম্পানিতে চাকরি করে, আবার দেখা গেছে যে আহ, আরো অনেক কিছু বলছে, বলার পরে এই কোম্পানির স্টেক হোল্ডার কারা, মানে অ্যাজ এন এমপ্লয়ি জুবাইর কি ওই কোম্পানির স্টেক হোল্ডার হবে? জি স্যার। কেন? হবে স্যার, কারণ এমপ্লয়ি স্যার সে। তার এমপ্লয়ি, তার একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে ওখানে। ওই কোম্পানি যদি ঠিক মতো রান করে তাহলে সে ঠিক মতো বেতন পাবে, বছর শেষে ইনক্রিমেন্ট পাবে, প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে, তার ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো পাবে, বোনাস পাওয়ার সম্ভাবনা আছে। আর ওই কোম্পানি যদি ঠিক মতো অপারেশন না করে, মার্কেটে যদি ঠিক মতো ব্যবসা পরিচালনা না করতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে জুবাইয়ের ওই কোম্পানির থেকে ঠিক মতো, জুবাইর ভাই মন খারাপ করো না ভাই, ওর নাকি বলে যে জুবাইয়ের বেতন পাইবো না, জুবাইয়ের দেখা যাচ্ছে না খায় মরবো। তার মানে ডাইরেক্টলি ওর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে না এখানে। জি স্যার। এইভাবেই দেখা গেছে একটু পড়তে হইব, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হোয়াট ইজ নিডেড ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট। একটা কম মানে একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট আর ইয়েটাকে, একটা কোম্পানি মনে করেন যে একটা গ্রুপ অফ কোম্পানি, একটা কোম্পানি, একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে মনে করেন, একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে মনে করেন যে 5,000 লোক চাকরি করে। 5,000 লোক, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ আছে একটা ওই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। এই যে 5,000 লোকের ভিতরে, 5,000 লোকের ভিতরে 5,000 লোকরে দেখা যায় যে এক একজন এক এক কাজে এক্সপিরিয়েন্স। কেউ আছে মনে করেন যে আপনি যখন নাকি নিয়োগ দিচ্ছেন, নিয়োগ দেওয়ার সময় সবাইরে শুধুমাত্র কি ওই রকম ভাবে চিন্তা ভাবনা করে করছেন? কেউ আছে 8 পাস, কেউ আছে ডিগ্রি পাস, যে ডিগ্রি পাস তারা দেখা যাচ্ছে আপনি সুপারভাইজার বানাইছেন। এর ভিতরে কারো আপনি মার্কেটিং ম্যানেজার বানাইছেন, কারো আপনি প্রোডাকশন ম্যানেজার বানাইছেন, এরকম বিভিন্ন শ্রেণীতে ভাগ করছেন। যে যে কাজে এক্সপিরিয়েন্স আছে তাদের মধ্যে একটা কোঅপারেশন মানে একটা সমন্বয়, কোঅর্ডিনেটেড করে আপনার অপারেশনটা প্রপারলি কমপ্লিট করতেছেন যে ম্যানেজমেন্টের মাধ্যমে, ওইটারে বলে ইফেক্টিভ ম্যানেজমেন্ট। আপনার মনে মনে করেন যে 5,000 লোকের মধ্যে যদি আপনি একটা কোঅর্ডিনেশন না করতে পারেন, আপনার প্রতিষ্ঠান জীবনও ভালো করবে না। বুঝাই পারছি? জি যার স্যার। যার যেখানে যোগ্যতা আছে তার সেখানে দিচ্ছেন কিনা। আমি পড়াশোনা করছি মনে করেন যে সিএ, আমার যদি আপনি ইয়ের মধ্যে বসায় রাখেন, ওই কি কি বলে প্রোডাকশনের মধ্যে বসায় রাখেন, লাভ আছে? আইটি বেলা। আইটিতে বসায় রাখেন, লাভ আছে? না স্যার। আমার স্পেশালিটিটা কি, আমার স্পেশালিস্টটা হলো ফাইন্যান্স বা অ্যাকাউন্টস সম্পর্কে আমি আপনার একটু মানে আউটপুট দিতে পারবো। তার মানে আমার ওই সমস্ত জায়গায় তো বসাইতে হইব যেখানে আমি একটু কন্ট্রিবিউশন করতে পারবো। এই রকম ইগুলোরে সমস্ত মানে সমস্ত কাজগুলোরে একটা দেখা যাচ্ছে যে যার যে কাজ সেই অনুযায়ী কোঅর্ডিনেট মানে অ্যালোকেট করে তারা দিয়ে ওই কাজগুলো কমপ্লিট করার নামই হলো ইফেক্টিভ ম্যানেজমেন্ট। হোয়াট ইজ পাওয়ার, এই পাওয়ারটা দিয়ে আমরা আজকে শেষ দিব। এখান থেকে একটা কোশ্চেন আসবে আসবে এই পাওয়ারের ভিতর থেকে, বুঝছেন? জি স্যার। একটা কোশ্চেন আসবেই আসবে। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান। পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান। কোনো কাজ সম্পন্ন করার, মনে করেন যে আপনি আমার একটা কাজ
আমি আপনারা বলতেছি যে এই অ্যাবিলিটি আমার আছে যে এই কাজটা আপনি কমপ্লিট করে দেবেন। দিস ইজ হলো পাওয়ার। এই পাওয়ারটা 6টা ভাগে ভাগ করছে। প্রথম পাওয়ার হলো কোয়ারসিভ পাওয়ার, রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার, কি লেজিটিমেট পাওয়ার বা পজিশনাল পাওয়ার, এরপর কি এক্সপার্ট পাওয়ার, রেফারেন্ট বা পার্সোনাল পাওয়ার, আর হলো নেগেটিভ পাওয়ার। তাহলে পাওয়ারটা কি? পাওয়ার ইজ দ্য এবিলিটি টু গেট থিংস ডান। দিস ইজ পাওয়ার। এই পাওয়ারের 6টা ভাগে ভাগ করছে। কোয়ারসিভ পাওয়ার, হোয়াট ইজ কল কোয়ারসিভ পাওয়ার? আপনি আপনার অধীনস্থরে জোর জবরদস্তি করে বা ভয় ভীতি দেখায় বা পানিশমেন্টের ভয় দেখায় কোনো কাজ আদায় করে নিছেন। মানে আপনি আপনার অধীনস্থ, আপনি মনে করেন যে একটা কোম্পানির ম্যানেজার, আপনার আন্ডারে 4-5 জন লোক কাজ করে, তাদেরকে আপনি ভয় ভীতি দেখাইতেন, তুই যদি এই কাজ না করিস তোর চাকরি থাকবে না, বা তোরে আমি দেখা যায় চাকরি থেকে বরখাস্ত করুম, তোরে আমি এই জায়গায় ট্রান্সফার করে দিই, তোর বেতন কমাই দিবি, এরকম ভয় ভীতি দেখাইতেছেন। এইরকম ভয় ভীতি দেখায় যদি কোনো কাজ আদায় করে নেন, ওইটারে বলা হলো কোয়ারসিভ পাওয়ার। এটা কি ভালো না খারাপ? এজ এ ম্যানেজার আপনি কি ভালো ম্যানেজার তাহলে? না স্যার, না এটা স্যার। খারাপ। তাহলে কোয়ারসিভ পাওয়ারটা কি? যে ম্যানেজার বা যে বস তার অধীনস্থদের ফিজিক্যালি ফোর্স করে বা পানিশমেন্টের ভয় দেখায় বা বিভিন্ন ভয় ভীতি দেখায় যদি কোনো কাজ আদায় করে নেয়, এই সব ম্যানেজারে বলে হলো কোয়ারসিভ পাওয়ারেবল ম্যানেজার। মানে যে সমস্ত ম্যানেজাররা একটু জোর জবরদস্তি করে কাজ আদায় করে নেয়। এরপরে বলছে কি রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ারটা কি? আপনি মানে যে সমস্ত বস তার জুনিয়রদের দিয়ে কাজ আদায় করে নেয়, সেই কাজের বিনিময়ে কাজটা করার পরে তারা দেখা যাচ্ছে একটা হসপিটালিটি দিল, মানে একটা ভালো একটা হোটেলে 2 স্টার 3 স্টার 5 স্টার হোটেলে একটা ট্রিপ দিল, বুঝাই পারছি, বা একটা মানে কক্সবাজারে একটা ট্রিপ দিল। এই সমস্ত পাওয়ারের নাম হলো রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার, বা মানে বছর শেষে একটা বোনাস দিয়ে দিল, কিংবা দেখা যায় বস তার সাথে দেখা যায় খুব ফ্রিলি মিলামেশা করলো, খুব মানে বস, আমি এজ এ বস, বাট আমি আমার জুনিয়রদের সাথে দেখা যায় বসিং ভাব করি না। এটারে বলা হলো রিওয়ার্ড পাওয়ার বা রিসার্চ পাওয়ার। ওই জুনিয়র যে কোনো সময় তার রুমে ঢুকতে পারে। দিস ইজ হলো রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার। মনে করেন যে আপনি আপনার জুনিয়ররা দিয়ে কোনো কাজ আদায় করে নিচ্ছেন, সেই কাজের বিনিময়ে তারা কোনো একটা রিওয়ার্ড দিচ্ছেন, কোনো একটা রিওয়ার্ড প্রদান করছেন। এই পাওয়ারটার নাম হলো রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এরপরে কি লেজিটিমেট পাওয়ার। লেজিটিমেট পাওয়ারটা কি? আপনি একটা মানে লেজিটিমেট বা পজিশন পাওয়ার। আপনি একটা প্রতিষ্ঠানে হায়ারার্কিক্যাল মানে একটা টপ পর্যায়ে জব করেন। স্বাভাবিকভাবে আপনি যদি একটা প্রতিষ্ঠানের বস হন, আপনার জুনিয়র আপনি একটা কাজ দিবেন, সে ওই কাজটা করে দিবে, মানে পজিশনগত ভাবেই আপনি অর্ডার করেন এবং ওই অনুযায়ী কাজ আদায় করে দেয়। আপনার কোনো ভয় ভীতিও দেখানো লাগে না, কোনো রিওয়ার্ডও দেওয়া লাগে না। এটা বলে হলো পজিশনাল পাওয়ার। বুঝাই পারছি? স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠানে তার বস কোনো কাজ করবে না, বস শুধু ডিসিশন মেকিং করবে এবং বিভিন্ন তার ব্যবসা কিভাবে বাড়াবে এই সমস্ত চিন্তা ভাবনা করবে। তার যে ওই প্রতিষ্ঠানে যে কাজগুলো হইতেছে সে তার দেখা যাচ্ছে সাবঅর্ডিনেট গুলো দিতেছে, তারা কাজগুলো কমপ্লিট করে দিতেছে। দিস ইজ হলো পজিশনাল পাওয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। নাও উই কামস টু এক্সপার্ট পাওয়ার। এক্সপার্ট পাওয়ারটা কি? একটা প্রতিষ্ঠানে মনে করেন যে আমি এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার একটু নর্মাল দেখা গেছে যে আপনি নর্মাল বিবিএমবিএ করে ঢুকছেন আর আমি দেখা যাচ্ছে যে সিএ করে ঢুকছি। স্বাভাবিকভাবে আপনার সাথে আমার একটা পার্থক্য আছে না? আমার একটু অবশ্যই। এক্সপার্ট নলেজ আছে। কি নলেজ? জি আমি স্যার। দেখা যাচ্ছে অ্যাকাউন্ট বা ফাইন্যান্স সম্পর্কে বা ট্যাক্স সম্পর্কে বা ল সম্পর্কে আপনার সাথে একটু ভালো জানি, বিজনেস সম্পর্কে আপনার সাথে আমার একটু ভালো জ্ঞান আছে। দিস ইজ হল এক্সপার্ট পাওয়ার। এই এক্সপার্ট পাওয়ার দেখা যাচ্ছে প্রতিষ্ঠান কোনো একটা সমস্যায় পড়ছে, সাথে সাথে দেখা যাচ্ছে আমার কাছে আইছে। আমি একটু দেখা যাচ্ছে টেকনিক্যাল নো হাউফি পারসন, বুঝাই পারছি? আমি আপনার সাথে একটু দেখা যাচ্ছে ক্রিটিক্যাল হয়তো চিন্তা ভাবনা করি, আমার কাছে অ্যাডভাইস আছে, আমি ওই অ্যাডভাইসটা দিচ্ছি। স্বাভাবিকভাবে আমি একটা পাওয়ার এক্সারসাইজ করতেছি। দিস ইজ কল্ড হলো এক্সপার্ট পাওয়ার। বুঝাই পারছি? জি স্যার। জি স্যার। আমার হ্যাঁ স্যার। ডিভিশনে আমি মনে করেন যে আলারাফা ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, আমার চাইতে 20 বছর 15 বছর 20 বছরের বড় লোক, মানে বয়স্ক মানুষ আমার মানে আমার চাইতে অনেকদিন আগে চাকরি করে, বাট তারা আমার মানে আন্ডারে চাকরি করতেছে। কি এর কারণে? আমার একটু এক্সপার্ট নলেজ আছে। কি এক্সপার্ট নলেজ আছে? একটা বিজনেস সম্পর্কে নলেজ আছে, বা আমার একটু অ্যাকাউন্ট সম্পর্কে ভালো নলেজ আছে, ফাইন্যান্স সম্পর্কে ভালো নলেজ আছে, ট্যাক্স সম্পর্কে ভালো নলেজ আছে, তারপরে ল সম্পর্কে আমার নলেজ আছে। বুঝাই পারছি?
জি স্যার ওই জি স্যার। কারণে দেখা গেছে আমারে ওইগুলোর সাথে দেখা গেছে 10 বছর 15 বছর আগাইয়া দেখা গেছে আমারে একটা পজিশন দিয়ে বসায় রাখছে। দিস ইজ হলো স্বাভাবিকভাবে তাহলে আমি কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ করতেছি ওখানে। এই পাওয়ারটার নাম হলো এক্সপার্ট পাওয়ার। বুঝাই পারছি? আইটি, আইটিতে মনে করেন যে আইটির হেড সিটিও মানে চিফ টেকনিক্যাল অফিসার। দিস ইজ হলো সিটিও। ওই মনে করেন যে আইটির যে হেড বা সিটিও উনি যদি আইসা বলে আজকে সফটওয়্যারে এই সমস্যা, আমি আপনাকে এটা কিছু বুঝাই পারুম যতক্ষণ না পর্যন্ত উনি ওইটা সমাধান করবে। না বা স্যার আমি না আমার প্রতিষ্ঠানের জি না একটা স্যার। এমআইএস চাইতেছি, যতক্ষণ না পর্যন্ত আইটি ওয়ালা ওইটা সেট আপ করবে আমি কি ওইটা ওই ইনফরমেশনটা পাবো? স্বাভাবিকভাবে তার একটু টেকনিক্যাল নলেজ আছে। বুঝাই পারছি? আমি বলতেছি তুমি আমার এইভাবে 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 জিনিস, সাপোজ মনে করেন যে আমার আল আরাফা ইসলামী ব্যাংকের আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আমার ব্যাংকে 226টা ব্রাঞ্চ আছে। 226টা ব্রাঞ্চের এই 2026 সালে কয়টা ব্রাঞ্চ লসে গেছে, কোন মাসে কেরা লসে গেছে, এই ইনফরমেশনটা কি আমি যদি আমার সফটওয়্যারে যদি মনে করেন যে সেট আপ করা না থাকে তাহলে কি, বা সফটওয়্যার সেট আপ করা আছে আমি যেভাবে চাইতেছি সেভাবে পাইতেছি না, ওই সাহায্যটা আমি কার কাছ থেকে নিব? ওই আইটি সিটিওর সেক্টরের কাছ থেকে, মানে আইটির হেডের কাছ থেকে তো আমার নিতে হবে। তার মানে কি সে তার একটু এক্সপার্ট নলেজ আছে বলে কিন্তু তার ওই জায়গায় বসানো হয়েছে। কিংবা ওই যে যে ব্রাঞ্চ গুলো লসে আসছে, এই লস গুলো কেন হয়েছে এইটা আমি আইডেন্টিফাই করার জন্য দেখতেছি যে ওই ব্রাঞ্চে যে সমস্ত লোকজন নিয়োজিত আছে তারা কতদিন যাবত ওখানে কি করতেছে, কত পার্সন ওখানে আছে, কতদিন ধরে আছে, তারা কি এতদিন লাভ হয়েছে এখন লাভ হইতেছে না কেন, তারা দীর্ঘদিন যাবত ওখানে রয়েছে বলে তারা কি কাজের মধ্যে ফাঁকি দিতেছে কিনা, এই সমস্ত অ্যানালাইসিস যদি আমি জানতে চাই, এইটা আমি দেখা যাচ্ছে যে ডাইরেক্ট আমি সফটওয়্যার থেকে নিবার চাইতেছি, তাহলে আমি দেখা গেছে যে কার কার সাহায্য নেব? স্বাভাবিকভাবে ওই সিটিওর কাছ থেকে আমি সাহায্যটা নেব। তার মানে সিটিও কিন্তু ওখানে একটু এক্সপার্ট পাওয়ার দেখাইবো। এটা বলা হলো এক্সপার্ট পাওয়ার। বুঝাই পারছি? জি স্যার জি স্যার। রেফারেন্ট পাওয়ার বা পার্সোনাল পাওয়ার, রেফারেন্ট বা পার্সোনাল পাওয়ারটা কি? আপনার মানে বসের পার্সোনালিটিতে দেখা যাচ্ছে যে বসের সাথে আপনার এমন একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে, ওই ইয়েতে আপনি তার প্রতি এতই ইনফ্লুয়েন্স, বস তার অধীনস্থদের মধ্যে মনে করেন যে এতটাই দেখা গেছে আধিপত্য বিস্তার করে, রেসপেক্টফুল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করছে যে তার পার্সোনালিটি আপনি মুগ্ধ হইয়া বা সে একটা কথা বলতেছে মুগ্ধ আপনি আপনার জান দিয়ে দিবেন। এই ধরনের পাওয়ারটার নাম হলো রেফারেন্ট পাওয়ার বা পার্সোনাল পাওয়ার। মানে সে আমি মনে করেন অফিস থেকে বের হয়ে যাইতেছে, আমি বলতেছি যে সাদ মানে এই কাজটা একটু এই মেইলটা একটু দিয়ে বাইর হয়েও, কিন্তু ওই মেইলে যে ডকুমেন্টস গুলো যাবে সেই ডকুমেন্টস গুলো রেডি করতে মনে করেন যে সাদমানের 5 ঘন্টা লাগবে, বাট সাদমান আমার পার্সোনালিটিতে এতই ইনফ্লুয়েন্স যে ওই 5 ঘন্টা ওই কাজ করতে দেখা যায় রাত 12টা বাজে যাইবো। তারপরে ওইটি দেখা যাচ্ছে যে বস রে খুশি করে আমার ইয়েতে ওইটি এতই প্লিজড যে ওর কাছে ওই 5 ঘন্টায় মনে হইতেছে না। এই পাওয়ারটার নাম হলো রেফারেন্ট পাওয়ার বা পার্সোনাল পাওয়ার। বুঝাই পারছি? জি স্যার রেফারেন্ট পাওয়ার পারবেন না মানে বসের রিলেশনশিপের উপর আপনি এতটাই অ্যাট্রাক্ট হয়েছেন, পার্সোনালিটির উপর আপনি এতটাই অ্যাট্রাক্ট হয়েছেন বা ইনফ্লুয়েন্স হয়েছেন যে যে কোনো কাজ আপনি তারা করে দিতে আপনি রাজি আছেন। এই সমস্ত পাওয়ারের নাম হলো রেফারেন্ট পাওয়ার বা পার্সোনাল পাওয়ার। লাস্ট ওয়ান ইজ হলো নেগেটিভ পাওয়ার। হোয়াট ইজ কল নেগেটিভ পাওয়ার? নেগেটিভ পাওয়ারটা কি? দেখবেন যে যে ঈদ আসছে না, অলরেডি মনে হয় যে গার্মেন্টস এর শ্রমিকরা বা বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা দেখবেন যে ওই ইয়েতে নেমে গেছে, অ্যাকশনে নেমে গেছে, স্ট্রাইকিং করতেছে, ধর্মঘট, যে আমাদের বেতন যদি না দাও, আমাদের বোনাস যদি না দাও আমরা উৎপাদন করব না। এটা কি? নেগেটিভ পাওয়ার। আপনি পাওয়ার খাটান কিন্তু প্রতিষ্ঠানের প্রোডাকশন বন্ধ রাখবেন, অপারেশন বন্ধ রেখে তো কিছু করবেন না। একদিন অপারেশন বন্ধ রাখা মানে কি? দেশের লস, ডাইরেক্ট জিডিপিতে ইম্প্যাক্ট পড়তেছে। ওই দিনের উৎপাদন তার হইলো না, ওই দিনের উৎপাদন না হলে কি মার্কেটে বিক্রি হইব? না স্যার না স্যার। অর্গানাইজেশনের লস হয়ে গেল না? ইয়েস স্যার জি স্যার। জি স্যার এই সমস্ত পাওয়ার হলো নেগেটিভ পাওয়ার। এই 6টা ইয়ের থেকে যদি কোশ্চেন আসে পারবেন না? ইনশাআল্লাহ স্যার পারবো কোশ্চেন ফার্স্ট ওয়ান ইজ কি? কোয়ারসিভ পাওয়ার। বস যদি তার অধীনস্থদের জোর জবরদস্তি ভয় ভীতি দেখায় কোনো কাজ আদায় করে নেয়, ওইটারে বলে হলো
কোয়ার্সিভ পাওয়ার। এরপরেরটার নাম কি? রিওয়ার্ড পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার। Reward or বস যদি resource কোনো power. জুনিয়রে দিয়ে কাজ আদায় করে নেয়, সেই কাজের বিনিময়ে বস যদি জুনিয়রে যে কোনো একটা রিওয়ার্ড দিল, যে কোনো রিওয়ার্ড, সেটা আপনি মনে করেন যে একটা নর্মাল হোটেলও খাওয়াইতে পারে, বা একটা দেখা যাচ্ছে বোনাসও দিতে পারে, বা একটা অ্যানুয়াল ইনক্রিমেন্টও দিতে পারে, বা একটা প্রমোশনও দিতে পারে। যাই দিক না কেন, যদি কোনো রিওয়ার্ড দেয়, ওইটারে বলে হলো রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার। লেজিটিমেট পাওয়ার বা পজিশন পাওয়ারটাকে আপনি Power. মনে করেন যে হাই পজিশনে জব করেন, স্বাভাবিকভাবে আপনার অধীনস্থরা আপনার অর্ডারে কাজ করব, এটা একটা পাওয়ার। এটা হলো লেজিটিমেট পাওয়ার বা পজিশনাল পাওয়ার বা হায়ারার্কিক্যাল পাওয়ার। এরপরেরটা কি আছে? এক্সপার্ট পাওয়ার। Expert আপনি মনে power. করেন যে এক্সপার্ট নলেজ আছে, প্রতিষ্ঠানের যে কোনো একটা সমস্যা পড়বে, মনে করেন যে আপনি 1000 কোটি টাকা ইয়ারলি আপনার টার্ন ওভারের টার্গেট ছিল, আপনার হইতেছে 950 কোটি টাকা, 50 কোটি হয় নাই। এই কারণটা আপনি এটা কে দিতে পারবে? একজন সিএফও দিতে পারবে। মানে আপনি দেয়া পারবেন না, সিএ পড়বেন না, আপনি দেয়া পারবেন। কারণ আপনি জানতেছেন যে আপনার 1000 কোটি টাকায় তো হওয়ার কথা ছিল, যেভাবে প্রোডাকশন হওয়ার কথা, আপনি মনে করেন যে যতগুলো আপনার মানে ষাট উৎপাদন হওয়ার কথা ঠিক ততগুলোই হয়েছে, বাট আপনার ওই ষাটে আপনারই ধরছিলেন 1000 কোটি টাকা সেলস হবে, বাট আপনার হয়েছে 950 কোটি টাকা। বা আপনার মনে করেন যে 1000 কোটি টাকায় সেলস হয়েছে, বাট আপনার প্রফিট আপনার ধরছিলেন হলো হইব 50 কোটি টাকা, হয়েছে আপনার 10 কোটি টাকা। তাহলে এই যে যে পার্থক্য হলো, এই অ্যাকচুয়াল কারণটা কে দিতে পারবে? 100% সিএফও দিতে পারবে। কারণ সে তো দেখতেছে আপনার মানে প্রোডাকশন কস্ট পার শার্ট আপনার আসলে মনে করেন যে 10 টাকা, মানে 100 টাকা, আপনার হয়ে গেছে 100 টাকা 10 পয়সা, তাহলে 10 পয়সা আপনার লস হয়ে গেছে ওখানে। মার্কেটিং এক্সপেন্সে দেখা গেছে যে আপনার ওখানে কিছু লস হয়েছে, কই কই হয়েছে, এগুলো প্রপার অ্যানালাইসিস করবে কে? CFO. সিএফও তো করবে। Yes, sir. এই ইনফরমেশনটা পাইতে গেলে আপনার কার সাহায্য নিতে হবে? তাহলে সিএফওর কাছ থেকে আপনার নিতে হবে। তাহলে ওই জায়গায় আপনার দেখা গেছে ডেভেলপ কি করতে হবে? তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিট কমাইতে গেলে আপনার কি করতে হবে? আপনার র মেটেরিয়ালটা একটু কম প্রাইসে কিনতে হবে, কিংবা র মেটেরিয়াল আপনি কম প্রাইসে কিনতেছেন, ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হইতেছে কিনা, ওই ট্রান্সপোর্টেশন কস্ট কমানোর জন্য আপনি কি কি করা লাগতে পারে, সেই ব্যবস্থাগুলো আপনার Labor নিতে cost হবে। দেখতে হবে স্যার। লেবার কস্ট Labor আপনার cost. বেশি হইতেছে কিনা সেটা আপনি দেখতে হবে। একটা শার্ট বানাইতে মানে একটা এমপ্লয়ি প্রতিদিন 25টা শার্ট বানায়, এক্সাম্পল, সে ফর এক্সাম্পল, যে আপনার মনে করেন যে 25টা শার্ট আপনি বানাইতেছেন, বাট আপনি একটা শার্ট একদিনে আপনি কম বানাইছেন, তাহলে ওই একটাই তো আপনার প্রোডাকশন কস্ট বাইরে গেল না? জি স্যার। এই জিনিসগুলোতে দেখা গেছে যে আপনার অ্যানালাইসিস করে এই জিনিসগুলো আপনি কার কাছ থেকে নেবেন? সিএফওর কাছ থেকে নেবেন। কিংবা আপনি যে র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, মনে করেন বিদেশ থেকে ইম্পোর্ট করছেন, সেই ইম্পোর্টের ইয়েটা দেখা গেছে যে আপনি বলতেছেন যে 10% ক্যাশ মার্জিন আপনি দিচ্ছেন। এই 10% ক্যাশ মার্জিন আপনি দেওয়ার মানে কি? মনে করেন 100 কোটি টাকার আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, তার 10% মানে কত? 10 কোটি টাকা আপনি ব্যাংকে জমা রাখছিলেন, এই 10 কোটি টাকার উপর আপনি তো প্রফিট পান নাই। আপনি যদি এইটারে যদি ক্যাশ মার্জিন না করে যদি আপনি বলতেন যে আমি এমটিডিআর মার্জিন রাখুন, তাহলে এমটিডিআর মার্জিন হলে কি আপনি ওখান থেকে একটা প্রফিটও পাইতেন না? জি স্যার পাইতাম। এজ এ সিএফও তো আপনি এই জিনিসটাই তো করবেন। আপনি কিন্তু 10 কোটি টাকায় ব্যাংকে রাখতেছেন, একটা আপনি এমটিডিআর মধ্যে যদি রাখতেন, তাহলে আপনি কিন্তু দেখা গেছে যে ওই 10 কোটির এগেনস্টে 3 মাস বা 6 মাস বা যতদিনে আপনার ওইটা থাকতো মার্জিন হিসাবে, তার কিন্তু একটা ইন্টারেস্ট পাইতেন। যেহেতু আপনি এমটিডিআর মোডে করেন, আপনি ক্যাশ মার্জিন করছেন, আপনি তো ওখান থেকে 4 আনা পয়সা আপনি ইনকাম পান নাই। যদি ইনকাম না পান, তাহলে ততটুকুই তো আপনার দেখা গেছে যে প্রোডাকশন কস্টটা বেশি হয়েছে। আর যদি ওইটা আপনি এমটিডিআরই করতেন, ওই প্রোডাকশন কস্টের ওই টাকা দিয়ে তো আপনি নিট অফ করে পারতেন। স্বাভাবিকভাবে কিন্তু আপনার প্রোডাকশন কস্ট পার ইউনিটটা অটোমেটিক্যালি কিন্তু কমে আসতো, তাই না? জি স্যার। দিস ইজ দা হলো এক্সপার্ট নলেজ। এরপরে মনে করেন এটা দুষ্টু বুদ্ধি, আগামীকাল কি বার? মনে করেন যে আপনার প্রতিষ্ঠান প্রতি মাসের 15 তারিখে বেতন দেয়, 15 তারিখে বেতন দেয়। 15 তারিখ কি বার পড়তেছে? শুক্রবার পড়তেছে। আপনার তার মানে কি বৃহস্পতিবার, তাহলে 14 তারিখে যদি মানবিক কোম্পানি হয়, তাহলে 14 তারিখে তো বেতনটা দেওয়ার কথা, তাই না? জি
আপনি জি মনে স্যার করেন যে 14 তারিখে বেতনটা দিচ্ছেন, বেতনটা না দিয়ে আপনি 15 তারিখে বেতনটা 14 তারিখে না দিয়ে যদি আপনি 17 তারিখে আবার ব্যাংক করবে, তাহলে 17 তারিখে যদি দেন, যদি 17 তারিখ আপনি সিএফ হওয়ার পরে এটা করেন না, যে 17 তারিখে যদি আপনি বেতন দেন, তাহলে ওই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। ওই 2 দিনের জন্য হলো 1% হারে যদি ইন্টারেস্ট পান, একটা টাকা তো আপনার আয় গিয়ে আসলো। দিস ইজ হলো ক্যাশ ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু টাকা আপনি আগায় নিলেন। 100 মানে মনে করেন যে আপনার বেতন দিতে 10 কোটি টাকা লাগতো, 2 দিনে আপনি ফাও মনে করেন যে 1 লাখ টাকা আপনি প্রফিট পাইছেন, বা 50,000 টাকা এই 50,000 টাকা আপনার দেয় কিনা? আপনার এমপ্লয়িরাও কিন্তু এটা দেখা গেছে অখুশি হইব না একবারে। আবার দেখা গেছে আপনি দিলেনই, বুঝেন নাই, দিলেনই মনে করেন সেই টাকাটা আপনি মনে করেন যে দিচ্ছেন কটার সময়, রাত 8টার সময় আপনার এমপ্লয়ের অ্যাকাউন্টে ঢুকাই দিচ্ছেন, লাভ আছে কোনো? না স্যার। না ব্যাংকিং স্যার আমার কোনো লাভ নাই, নেই। এমপ্লয়ি উঠাই পারে নাই মনে করেন, উঠাই পাইলে মনে করেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত উঠাইছে হয়তো বা, তার মানে কি টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে ফেলে দিচ্ছে। দিস ইজ হলো মনে করেন যে সূক্ষ্ম ভাব, মানে দেখবেন যে সিএফওরা এই সমস্ত একটু করে, আপনি যখন নাকি সিএফ হইবেন এগুলো করবেন না, এগুলো করে শুধু লাভ নাই, বুঝেন নাই, মানুষের শুধু বদনামি করবে না, বাট এগুলা হইলেও করলেও করতে পারেন। দিস ইজ হলো এক্সপার্ট পাওয়ার, বুঝাই পারছি সাদমান? জি স্যার বুঝছি স্যার। রেফারেন্ট পাওয়ারটা বলছে কি, বুঝতে আমার পারছি স্যার। দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হয়েছেন, আমার দ্বারা আপনি অ্যাট্রাকশন হয়েছেন, এগুলোর দ্বারা আমার দ্বারা আমি যাই বলতেছি আপনি ওটা করে দিতেছেন। দিস ইজ হলো রেফারেন্ট পাওয়ার বা পার্সোনাল পাওয়ার। আর নেগেটিভ পাওয়ারটা কি? হোয়াট ইজ কল নেগেটিভ পাওয়ার? নেগেটিভ পাওয়ার হলো যখন নাকি একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে অপারেশনটা আছে, একটা কোম্পানি মনে করেন যে র মেটেরিয়াল মানে ফেব্রিক্স কিনে আনছে, ওখান থেকে শার্ট প্যান্ট বানাইবো, ওটা বিক্রি করবে, এটা হলো মেইন অপারেশন, তাই না? এই অপারেশনের মধ্যে যদি যাই সেটা আমি হঠাৎ করে একটা এই অপারেশনে ডিসরাপ্ট করি, মনে করেন যে না আমার বেতন যদি আজকে না দাও তাহলে উৎপাদন সব বন্ধ, এই যে আমি একটা ব্যাঘাত ঘটাইলাম, এটারে বলে নেগেটিভ পাওয়ার। ক্লিয়ার? স্যার নেগেটিভ পাওয়ারটা যদি আরেকবার জি স্যার। বলতেন। দেখেন, দি পাওয়ার টু ডিসরাপ্ট অপারেশন সাচ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখেন না, এই যে কোরবানি ঈদ আসছে বা রোজার ঈদ আসছে, এই সময় দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা তাদের বেতনটা নেওয়ার জন্য স্ট্রাইকিং করছে, না উৎপাদন করুন না, যতক্ষণ না বেতন দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো উৎপাদন কাজে যাবো না। এই যে উৎপাদনের কাজে না যাওয়া মানে কি, ওই দিনের প্রোডাকশনটা বন্ধ না? জি স্যার। ওই দিনের প্রোডাকশনটা যদি বন্ধ থাকে তাহলে কি ওই একদিনের জন্য কিন্তু তার যে ওই শার্ট প্যান্টটা বিদেশে রপ্তানি করার কথা ছিল, যে ডেটটা, সেই ডেটটা কিন্তু ফেল করলেও করতে পারে। নর্মাল অপারেশনে কি এই যে এই ধরনের পাওয়ারটা, এই পাওয়ারটা কারা খাটাইতেছে? ডাইরেক্ট কিন্তু এমপ্লয় মানে যে লেবার যারা আছে ওরা কিন্তু করতে, ওদের আবার একটা নেতা আছে, দেখবেন যে শ্রমিক কল্যাণ, প্রত্যেকটা গার্মেন্টস এর শ্রমিক নেতা, এই নেতা, এরা ফুসকানি দেয়, এরা দেখা যাচ্ছে যে এই ভয় দেখায় মালিক পক্ষের কাছ থেকে কিছু টাকা পয়সা খায় নেয়। আলটিমেটলি শ্রমিকরা কিন্তু খুব একটা বেনিফিট পায় না। মনে করেন জি যে স্যার। আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ দিচ্ছেন, সেই ইন্ডাস্ট্রিজে 5,000 এমপ্লয়ি আছে, আপনার বেতনটা নর্মালি হলো মনে করেন আপনার যদি আমি আজকে বেতন দিয়ে দেই, আপনি কালকার থেকে হয়তো বা নাও যাইতে পারেন। সেই জন্য আমি চাবো কি 25 তারিখ আমার লাস্ট অফিস না ঈদের আগে, ওই 25 তারিখে আমি আপনার বেতনটা দিব। এগুলো আমি এজ এ মালিক হলো আমি চিন্তা ভাবনা করছি। আর আপনি চিন্তা করতেছেন যে আমার যদি মালিক আগে টাকা দিয়ে দিত আমার একটু ভালো হইতো। এই জিনিসটারে পুঁজি করে আপনাদের ওই শ্রমিকদের কিছু নেতা আছে, বুঝেন নাই, শ্রমিকদের উস্কায় দেয়, তোরা আন্দোলন কর, আমরা টাকা এনে দিতেছি, তোকে বেতন এনে দিতেছি। তখন যায় সেটা ওরা করে কি, ওই মালিক পক্ষের সাথে ওই যে কয়েকটা শ্রমিক নেতা আছে না, এরা যায় বসে, তখন এই শ্রমিক 4-5 জন নেতা গেলে দেখা গেছে 5 লাখ টাকা দিতেছে, আর ওগেলে দেখা গেছে বেতনের হয়তো বা 50% দিয়ে দিতেছে। কিন্তু মালিক কিন্তু করছিল কি, ওর বেতনটা 25 তারিখে ফুলি দিয়ে দিত, হয়তো বা ফুলি দিয়ে দিত। একটু লাগে থাকে।